হ্যালো এভরিওয়ান। তো লাস্ট ক্লাস আমরা করেছিলাম, অনেক দিন হয়ে গেছে। আমরা নেক্সট ক্লাসে এবার যাচ্ছি। তো এই ক্লাসে আমরা পড়বো যেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, যার কনসেপ্টটা আমরা ব্যবহার করে এসেছি আগে। আরেকবার আমরা একটু শিখে নেবো ভালোভাবে। ব্যবহার করেছি কিন্তু না জেনে ব্যবহার করেছি, তো সেটাকেই আমরা শিখবো আজকে। তো চ্যাপ্টারটার নাম হচ্ছে আমাদের কাছে ভেদ বা ভ্যারিয়েশন। ভেদ বা ভ্যারিয়েশন। তো এই ভেদের যে কনসেপ্টটা, ফার্স্টে বলে দিই আমি, আমাদের কাছে প্রাথমিকভাবে দু রকমের ভেদ পড়বো আমরা। প্রথমটা হচ্ছে সরল ভেদ, দ্বিতীয় হচ্ছে ব্যস্ত ভেদ। ঠিক আছে, দ্বিতীয় হচ্ছে ব্যস্ত ভেদ। তো এই যে সরল আর ব্যস্ত, এটা আমরা পড়েছি। কীরকম পড়েছি? তো এই ধারণাটা যেটা সরল ভেদের যে ধারণা, সেই ধারণাটাই হচ্ছে আমাদের সরল সমানুপাতির ধারণা। সরল সমানুপাতি। আর ব্যস্ত ভেদের ধারণাটাই হচ্ছে আমাদের ব্যস্তানুপাতি। ওকে, তো সরল ভেদটা বেসিক্যালি কি? সরল সমানুপাতি দুটো আমার কাছে চলরাশি, তারা সরল সমানুপাতে আছে। কখন আমরা বলতে পারি? ছোটোবেলা থেকে করছি, এমন নয় যে শুধু আমরা সরল সমানুপাতি আর ব্যস্তানুপাতিটা অনুপাত সমানুপাতে শিখেছি। সরল সম্পর্ক আর ব্যস্ত সম্পর্ক কিন্তু আমরা ছোটোবেলা থেকে করে আসছি। কিরম করতাম? ছোটোবেলায় ঐকিক নিয়মের অঙ্ক করতাম আমরা। তো সেখানে ব্যবহার করতাম যে একটা মান বাড়লে একটার মান বাড়ছে, একটার মান কমলে একটার মান কমছে। আবার ব্যস্ততে কি বলতাম? একটার মান বেড়ে গেলে একটার মান কমে যাচ্ছে। তো এই যে একটার মান বেড়ে যাচ্ছে, এগুলো কি? চলরাশি। দুটো চলরাশি আছে আমাদের কাছে। তো দুটো চলরাশির মধ্যে একটি চলরাশির মান বাড়লে যদি অপর চলরাশির মান কমে, ঠিক আছে, তাহলে আমরা বলবো এই চলরাশি দুটি সরল সমানুপাতি। ঠিক আছে, বা সরল ভেদে আছে। তো কি মনে কর, এক্স বাড়ছে, দুটো চলরাশি এক্স আর ওয়াই, এক্স বাড়ছে ওয়াই কমছে, তো এরা আমার কাছে সরল সমানুপাতি। বা উল্টোটা, এক্স কমছে ওয়াই বাড়ছে, ভেরি সরি, একটা ভুল লিখলাম, ভেরি সরি। এক্স বাড়লে ওয়াইও বাড়ছে, আর এক্স কমলে ওয়াইও কমছে। মানে একটি চলরাশি বাড়লে অপর চলরাশিও বাড়ছে, একটি চলরাশি কমলে অপর চলরাশির মানও কমছে। এই সম্পর্কটাকে বলি আমরা সরল সম্পর্ক, বা চলরাশি দুটিকে বলি সরল সমানুপাতি। আর এখন বলছি চলরাশি দুটি সরল ভেদে আছে। ঠিক আছে, তাহলে ব্যস্ত সমানুপাতি কি? ব্যস্ত সম্পর্কে কি বলতাম? দুটো চলরাশি আমার কাছে আছে, একটার মান বাড়ছে তাহলে আরেকটার মান কমে যাচ্ছে, আর যদি এক্স এর মান কমে তাহলে ওয়াই এর মান বাড়ছে। এটা হচ্ছে আমার ব্যস্ত সমানুপাতি বা ব্যস্ত সম্পর্ক বা ব্যস্ত ভেদে আছে এই চলরাশি দুটি, তাহলে আমরা বলতে পারি। এই কনসেপ্টটা আমরা ছোটোবেলায় দেখেছি, ওই নিয়মের অঙ্ক করতে গিয়ে দেখেছি আমরা। মনে কর দিন সংখ্যা ব্যাপারটা বলতে পারিস যে একটি জমিতে চাষ করতে হবে, তো কৃষকের সংখ্যা যদি বাড়ে তাহলে জমিতে চাষ করতে টোটাল দিন সংখ্যাটা কম লাগবে। মানে কৃষকের সংখ্যা আর যে দিনের সংখ্যাটা, একটা নির্দিষ্ট পরিমাণ জমি যদি 5 জন কৃষক যদি 10 দিনে চাষ করে, তাহলে 10 জন কৃষক তার থেকে নিশ্চয়ই চাষ করতে অনেক কম সময় লাগবে। মানে কৃষকের সংখ্যাটা বাড়লে দেখতে পাচ্ছি দিন সংখ্যাটা কমছে। তো এটা আমার ব্যস্ত সম্পর্ক, ঠিক, বা ব্যস্ত ভেদ বলতে পারি। এক্ষেত্রে আমরা সরল ভেদ সেরকমভাবে আমরা বলতে পারি যে যদি 5 জন কৃষকের একটা নির্দিষ্ট দিনে কিছু পরিমাণ এক্স পরিমাণ জমি বা 10 বিঘা জমি চাষ করতে পারে। 5 জন কৃষক নির্দিষ্ট দিনে 10 বিঘা পরিমাণ জমি চাষ করতে পারে।
তাহলে 10 জন কৃষক ওই নির্দিষ্ট কিছু একটা দিনে 4 দিন বা 5 দিন নিশ্চয়ই অনেক বেশি পরিমাণ জমি চাষ করতে পারবে, ঠিক? তো এটা আমরা সরল ভেদ বা সরল সমানুপাতে এসে বলছি, ঠিক? কোনো অসুবিধা নেই এতে। তো আমরা এটার সরল সমানুপাতের জন্য করেছিলাম আমরা যে একটা চলরাশির মান বাড়লে আরেকটার মান বাড়বে, একটার মান কমলে আরেকটার মানও কমবে। আর ব্যস্ত সমানুপাতির জন্য একটা চলরাশির মান বাড়লে আরেকটা চলরাশির মান কমবে। এটা পড়েছিলাম আমরা আগে, এটা আমরা আগেই পড়েছি, অনেক আগে পড়েছি। অনুপাত সমানুপাতও দেখেছি এটা আমরা, আর তার আগে ঐকিক নিয়মের অঙ্কে আমরা এই কাজ অনেক করে এসেছি, ঠিক আছে? তো সরল ভেদ আমার কাজ এটাকে নিয়ে। এবার সরল ভেদটা আমি কিভাবে ম্যাথামেটিক্যালি বা গণিতের ভাষায় কিভাবে লিখি? আমি লিখি এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই। এর উচ্চারণটা কি? ভ্যারিজ অ্যাজ। ওকে, এটা লিখলাম। এর মানে হচ্ছে যদি এক্স এর মান বাড়ে তাহলে ওয়াই এর মান বাড়বে, যদি এক্স এর মান কমে তাহলে ওয়াই এর মান কমবে। মানে এক্স ও ওয়াই দুটি চলরাশি সরল সমানুপাতে আছে, ঠিক আছে? সরল ভেদের জন্য এটা আমরা করি। এই যে সাইনটা দিলাম এটাকে আমি উচ্চারণ করলাম ভ্যারিজ অ্যাজ, মানে ভ্যারি করে বা চেঞ্জ হয় বা পরিবর্তন হয় এর বাংলা অর্থ, ঠিক আছে? সেটাই হচ্ছে আমার ভেদ প্রকাশ করার চিহ্ন। ভেদের ইংলিশ বলেছি ভ্যারিয়েশন, ঠিক আছে? তো ভেদ প্রকাশ করা হয় এই চিহ্নটার সাহায্যে। ওকে, অসুবিধা নেই কারোর কোনো এখানে, আশা করছি। তো যখনই আমরা বলি যে এক্স ওয়াই এর সাথে ভ্যারি করে বা চেঞ্জ হয়, তো কিছু একটা নির্দিষ্ট সম্পর্ক মেনে নিশ্চয়ই চেঞ্জ হয়। তো আমরা ভ্যারিজ অ্যাজ সাইনটা উঠিয়ে দিয়ে ইকুয়াল টু আনি অ্যান্ড লিখি এক্স ইকুয়াল টু কে ওয়াই, ঠিক আছে? এক্স তো ওয়াই এর সাথে ভ্যারি করছে, জানি কীভাবে ভ্যারি করছে। এক্স ইকুয়াল টু কে ওয়াই মানে যদি আমার ওয়াই এর ভ্যালু 5 হয় তাহলে আমার এক্সের ভ্যালু 5k, যদি আমার ওয়াই এর ভ্যালু 10 হয় তাহলে আমার এক্সের ভ্যালু 10k, ঠিক আছে? এভাবে আমার সাথে দেখছি আমি, যদি আমার ওয়াই এর ভ্যালু বাড়ছে তাহলে আমার এক্সের ভ্যালুও বাড়ছে, ঠিক আছে? তো এটাকেই আমরা বলি যে সরল সমানুপাত বা সরল ভেদে আছে। তো এখান থেকে আমি জানতে পারলাম সরল ভেদে থাকলে এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই, এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই, এটাকে আমরা ভ্যারিজ অ্যাজ সাইনটা তুলে লিখতে পারি এক্স ইকুয়াল টু কে ওয়াই। কেটা কি? যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক। কেটাকে বলি আমরা একটা ধ্রুবক অবশ্যই, আর ভেদ ধ্রুবক বলি কারণ ভেদের যে চিহ্ন সেটাকে উঠে গিয়ে আমরা লিখছি এটাকে অশূন্য। কেন? এটা শূন্য নয়, এই জন্য শূন্য বাদ দিয়ে এটা অন্য কোনো সংখ্যা হবে, তাই জন্য এটা অশূন্য বললাম আমরা। কীরকম ব্যাপারটা একটা এক্সাম্পল দিই। মনে কর কে এর ভ্যালু হচ্ছে 2 নিয়েছি, ঠিক আছে? তাহলে ওয়াই এর ভ্যালু যদি 5 হয় তাহলে এক্স ইকুয়াল টু কত? 10। যদি ওয়াই এর ভ্যালু 6 হয় তাহলে এক্স ইকুয়াল টু 12। যদি ওয়াই এর ভ্যালু 7 হয় তাহলে এক্স ইকুয়াল টু কত বল? ওয়াই এর ভ্যালু 7 হলে এক্স ইকুয়াল টু 14। দেখ এখানে দেখতে পাচ্ছি ক্রমশ ওয়াই এর ভ্যালু যদি বাড়ছে, ওয়াই বাড়ছে, তার সাথে সাথে এক্সটাও কিন্তু বাড়ছে। তো এটা আমার সরল সম্পর্ক একটা, বা সরল ভেদে আছে বলতে পারি এক্স আর ওয়াই দুটি রাশি, দুটি চলরাশি, ঠিক আছে? বোঝা গেল এটা আশা করছি। তো এবার ব্যস্ত সমানুপাতি বা ব্যস্তানুপাতি বা ব্যস্ত ভেদটা কীরকম হয় দেখ। এখানে আমরা এটাকে প্রকাশ করি এক্স ভ্যারিজ অ্যাজ 1/y। ভ্যারিজ অ্যাজ উচ্চারণটা সেম, আবার ভ্যারিজ অ্যাজ এক্স ভ্যারিজ অ্যাজ 1/y। ওকে, তো এটাকে উঠিয়ে আমরা একটা ভেদ ধ্রুবক দিয়ে প্রকাশ করতে পারি। এটা হচ্ছে এক্স ইকুয়াল টু k/y, ঠিক আছে? এক্স ইকুয়াল টু k/y। এখানেও ধরুন যদি কে এর ভ্যালু, আচ্ছা এখানেও কে এর পরিচয়টা দিয়ে দিই। কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে?
তো যদি কে ইকুয়াল টু আমার 2 হয়, তাহলে যখন আমার y ইকুয়াল টু 5 তখন আমার x ইকুয়াল টু 2/5, y ইকুয়াল টু যখন আমার 10 তখন আমার x ইকুয়াল টু 2/10, যখন y ইকুয়াল টু আমার 15 তখন আমার x ইকুয়াল টু 2/15। ঠিক আছে, এখানে দেখ y এর ভ্যালু যত বাড়ছে x এর ভ্যালু তত কমছে, মানে বিপরীত সম্পর্কে আছে, একটা চলরাশির মান বাড়লে আরেকটা চলরাশির মান ক্রমশ কমে যাচ্ছে, তাই তো। তো এই সম্পর্কটাকে বলি আমরা ব্যস্ত ভেদ। ভালোভাবে ক্লিয়ার আশা করছি। তো এখান থেকে দুটো মেন পয়েন্ট আমরা যেটা পেলাম সেটা আমরা ভালোভাবে খেয়াল রাখবো। সেটা হচ্ছে আমাদের সরল ভেদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি x ভ্যারিস অ্যাজ y, এখান থেকে আমরা পাচ্ছি x ইকুয়াল টু ky, ঠিক। আর ব্যস্ত ভেদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি x ভ্যারিস অ্যাজ 1/y, অ্যান্ড সেখান থেকে আমরা পাচ্ছি x ইকুয়াল টু k/y, x ইকুয়াল টু k/y মানে xy ইকুয়াল টু k, কেটা কি আমার একটা ধ্রুবক অবশ্যই, ঠিক আছে। আর এখানেও আমরা কি বলতে পারি, এখানেও আমরা সরল ভেদ থেকে কি বলতে পারি, x ইকুয়াল টু ky মানে x/y ইকুয়াল টু k ইকুয়াল টু ধ্রুবক। মানে এখান থেকে আমরা কনক্লুড করতে পারি বা সিদ্ধান্তে আসতে পারি যে সরল ভেদের ক্ষেত্রে দুটো চলরাশির অনুপাতটা একটা ধ্রুবক আসবে, আর ব্যস্ত ভেদের ক্ষেত্রে দুটো চলরাশির গুণফলটা ধ্রুবক আসবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই বুঝতে, আশা করছি সবাই বুঝতে পারছে সেই জায়গাটা। তো একটা এক্সাম্পল আমি নিয়ে দেখাবো এক্ষুনি, তাহলে সরল ভেদের এক্সাম্পল দেখাবো, ব্যস্ত ভেদের এক্সাম্পল তোরা নিজে নিয়ে করবি। ওকে, তো সরল ভেদের এক্সাম্পলটা আমি দেখাই তাহলে। ওকে, তো আমি কিছু মান নিচ্ছি, এক্স এর কিছু মান তার করেসপন্ডিং বা তার সাথে কিছু ওয়াই এর ভ্যালু নিচ্ছি। ওকে, এক্স এর ভ্যালু 10, 20, 30, 40, ওয়াই এর ভ্যালু 5, 10, 15, 20। এই যে লিখলাম আমি কিছু এক্স এর ভ্যালু আর তার জন্য কিছু ওয়াই এর ভ্যালু। এইটা দেখে আমাকে কি বলতে পারবি তোরা যে এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্কটা কীরকম, সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক? মানে এক্স আর ওয়াই দুটো চলরাশি। কেন চলরাশি? কারণ এক্স আর ওয়াই বিভিন্ন বিভিন্ন মান নিতে পারে, এই জন্য চলরাশি এক্স আর ওয়াই আমার। তো এক্স আর ওয়াই চলরাশি, এই দুটোর মধ্যে সম্পর্কটা সরল না ব্যস্ত? মানে এক্স আর ওয়াই চলরাশি দুটি সরল ভেদে আছে নাকি ব্যস্ত ভেদে আছে, এটা জানতে চাইছি। কীভাবে বুঝবো? আমি কি বললাম, যদি সরল ভেদে থাকে তাহলে আমরা পাই যে চলরাশি দুটির অনুপাত সেটা একটা ধ্রুবক দেবে আমাকে, আর যদি ব্যস্ত ভেদে থাকে তাহলে চলরাশি দুটির গুণফল একটা ধ্রুবক দেবে। গুণফলটা প্রথমে নিয়ে দেখি, এক্স আর ওয়াই গুণ করছি আমি, ঠিক আছে। এক্স আর ওয়াই গুণ করা মানে আমার কি, x1 y1 মানে আমার এইটার সঙ্গে এটা গুণ করা, x2 y2, x3 y3, x4 y4, তাই তো, এগুলোই আমার কাছে। তো x1 y1 মানে কি, আমাকে 10 × 5 মানে কি 50, তারপর এটা কি x2 y2 মানে 20 × 10 মানে 200, ঠিক আছে। এটা 15 × 30 আর এটা 800। দেখ এই যে এক্স ওয়াইয়ের মানগুলো আমার কাছে কিন্তু সমান এলো না, মানে এক্স ওয়াই ইজ নট ইকুয়াল টু ধ্রুবক বা কনস্ট্যান্ট এলো না, মানে এরা ব্যস্ত ভেদে নেই, নিশ্চয়ই সরল ভেদে আছে। কিভাবে দেখবো আমরা, দেখ এবার করবো এক্স বাই ওয়াই। এক্স বাই ওয়াই মানে কি আমার x1 বাই y1, x2 বাই y2, x3 বাই y3, x4 বাই y4। দেখ এবার
x1/y1 মানে হচ্ছে 10/5 মানে 2, 10/5 মানে হচ্ছে 2, x2/y2 x2/y2 মানে হচ্ছে আমার 20/10, এটা মানেও 2, x3/y3 মানে হচ্ছে 30/15, এটা মানেও 2, x4/y4 মানে 40/20, এটা মানেও 2। দেখ এখানে x/y টা পাচ্ছি আমি ধ্রুবক, ক্লিয়ার? x/y আমার ধ্রুবক এখানে, তাই জন্য এটা আমরা পাচ্ছি যে এটা সরল সমানুপাতি x আর y দুটো রাশি। ঠিক আছে, কোনো আপত্তি নেই কারোর এই নিয়ে। এরপরে আমরা যেটা পড়বো কিছু রেজাল্ট। ঠিক আছে, আশা করি এতক্ষণে সবার সরল আর সমানুপাতি আর ব্যস্ত সমানুপাতি সম্পর্কে ধারণাটা পরিষ্কার হয়ে গেছে। কিছু রেজাল্ট পড়বো এরপরে আমরা, বললাম তো আমাদের কাছে যেটা আমরা পড়বো প্রথম রেজাল্ট হিসাবে, সেটা আমরা দেখিনি। প্রথম রেজাল্ট রেজাল্ট 1 কি বলছে? রেজাল্ট তোকে জিজ্ঞেস করছে, আমি বলছি, প্রমাণটাও করে দেখাবো প্রত্যেকটার আমি। যদি x ভ্যারিজেস বা ভ্যারিসেস y হয় তবে y ভ্যারিসেস x। ঠিক আছে, এটা বলছে, এটা প্রমাণ করবো এবার আমরা। তাই প্রথমে আমার কাছে দেওয়া আছে হচ্ছে x ভ্যারিসেস y। তো x ভ্যারিসেস y মানে কি? x ভ্যারিসেস y থেকে আমি লিখতে পারি কি x ইকুয়াল টু ky, কেটা হচ্ছে ভেদধ্রুবক, ভেদধ্রুবক অশূন্য ভেদধ্রুবক, অশূন্য কথাটা লিখবি, অশূন্য ভেদধ্রুবক কেটা। ঠিক আছে, তো x ইকুয়াল টু ky আমি পাচ্ছি, কোনো অসুবিধা নেই। তো আমি কি লিখতে পারি? y ইকুয়াল টু x/k ইকুয়াল টু 1/k ইন্টু x। কি পেলাম? y ইকুয়াল টু 1/k ইন্টু x। কেটা একটা ধ্রুবক, তাহলে 1/kটাও অবশ্যই একটা ধ্রুবক, তাই তো? তো y ইকুয়াল টু ধ্রুবক ইন্টু x মানে কি? y ভ্যারিসেস x, মানে x ভ্যারিসেস y হলে y ভ্যারিসেস x হবে। এটা আমরা একটা রেজাল্ট পেলাম। সো সেকেন্ড রেজাল্টে আমরা যাই। সেকেন্ড রেজাল্ট আমাদের কাছে কি? রেজাল্টটা বলছে, ভেরি সরি, সেকেন্ড রেজাল্ট বলছে যদি x ভ্যারিসেস y এবং y ভ্যারিসেস z হয়, মানে আমাদের কাছে তিনটে চলরাশি x, y আর z, তবে x ভ্যারিসেস z। ঠিক আছে, এটা বলছে আমাদের কাছে, এটা প্রমাণ করবো আমরা। প্রথমে দিয়ে দিয়েছে কি x ভ্যারিসেস y, তাই তো? x ভ্যারিসেস y মানে আমরা বলতে পারি x ইকুয়াল টু k1 ইন্টু y, আবার বলছে y ভ্যারিসেস z। এটা থেকে আমরা বলতে পারি y ইকুয়াল টু k2 ইন্টু z। k1, k2 হচ্ছে আমাদের কাছে অশূন্য ভেদধ্রুবক। ওকে, তো x ইকুয়াল টু k1y, y মানে কত হচ্ছে? k2z, y মানে হচ্ছে আবার k2z। k1 k2 এটা আলাদাভাবে, এটা ভেদধ্রুবক, অশূন্য ভেদধ্রুবক, তাহলে k1 ইন্টু k2 এটাও একটা ভেদধ্রুবক, এটাও একটা ধ্রুবক অবশ্যই। ওকে, তো
তো এক্স ইকুয়াল টু ধ্রুবক ইন্টু জেড মানেটা কি, এক্স ইকুয়াল টু ধ্রুবক ইন্টু জেড, এটা মানেটা কি আমার কাছে এক্স ভ্যারিস অ্যাজ জেড। ওকে, ক্লিয়ার হলো আশা করছি এটা সবার কাছে, কোনো অসুবিধা নেই এতে। খুবই সহজ ব্যাপার। এই পরেরটাই যাচ্ছি আমি তাহলে এবার। রেজাল্ট 3, রেজাল্ট 3 আমাদের কি বলছে, এটা আমি লিখে দেবো, প্রমাণটা তোরা করবে, আমি রেজাল্ট 4টা লিখবো নিজে, প্রুফ করবো আমি। এক্স ভ্যারিসেস ওয়াই হলে এক্স প্লাস ওয়াই ভ্যারিসেস এক্স মাইনাস ওয়াই। ডু ইট বাই yourself। ওকে, এটা তোরা করবি, আমি রেজাল্ট 4টা করব, যেটা এক্স্যাক্টলি এর অপোজিট, মানে আমাকে দিয়ে দিচ্ছে এক্স প্লাস ওয়াই ভ্যারিস অ্যাজ এক্স মাইনাস ওয়াই হলে প্রুফ করতে বলছে এক্স ভ্যারিস অ্যাজ ওয়াই। ওকে, এটা আমি করব, খুব সিম্পল। আমরা অনুপাত সমানুপাত যখন পড়েছিলাম তখন আমরা পড়েছিলাম যোগভাগ প্রক্রিয়া, তারই একটা অ্যাপ্লিকেশন আমরা ভেদের মাধ্যমে দেখছি এখানে। আমি ফার্স্টেই বললাম যে অনুপাত সমানুপাতের সঙ্গে এটা আমরা রিলেট করতে পারি ইজিলি। ওকে, সো সেটাই আমরা করছি, প্রবলেম নেই কোনো এতে। ওকে, দেখবে ভালো হবে এখানে কীভাবে করব। এক্স প্লাস ওয়াই ভ্যারিস অ্যাজ এক্স মাইনাস ওয়াই, তো আমাদের প্রথমেই কাজ কি, এক্স প্লাস ওয়াই ভ্যারিস অ্যাজ এক্স মাইনাস ওয়াই। তো আমাদের প্রথম কাজ কি করতে পারি আমরা এখান থেকে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট ইন্টু এক্স মাইনাস ওয়াই, যেখানে কে হচ্ছে অশূন্য ভেদ্যবক, লিখে দিতে হবে এটা আমাদের, ঠিক আছে। ওকে, তো এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কে বাই 1, কোনো আপত্তি নেই তাতে কারণ। এরপরে আমরা যোগভাগ প্রক্রিয়ায় পাই। যোগভাগ প্রক্রিয়া কি করি আমরা, লবের সঙ্গে লব যোগ আর লব থেকে হর বিয়োগ, লবের সঙ্গে হর যোগ করলাম আর নিচে লব থেকে হর বিয়োগ করলাম। যোগভাগ প্রক্রিয়াটাই করি আমরা, সহজ হবে। তো এখানে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটবে, এখানে প্লাস এক্স মাইনাস এক্স কাটবে, কী হইলো তাহলে এখানে 2x বাই 2y ইকুয়াল টু কে প্লাস 1 বাই কে মাইনাস 1, 2 2 কাটলো, x বাই y ইকুয়াল টু কে প্লাস 1 বাই কে মাইনাস 1, x ইকুয়াল টু কে প্লাস 1 বাই কে মাইনাস 1 ইন্টু ওয়াই, এটা একটা ধ্রুবক ইন্টু ওয়াই, মানে x ইকুয়াল টু ধ্রুবক ইন্টু ওয়াই মানে x ভ্যারিস অ্যাজ ওয়াই। প্রমাণ করে দিলাম, তোদের কাজ এইটা নিজে থেকে করা। ওকে, কোনো অসুবিধা নেই আশা করছি এতে কারোর। ক্লিয়ার সবার? দুটো অলরেডি ভেদ পড়লাম আমরা, সরল আর ব্যস্ত। এরপরে আমরা একটা ভেদ পড়ব যাকে আমরা বলি যৌগিক ভেদ। দেখ ভালোভাবে, যৌগিক ভেদ। তো প্রথমে আমি আগে যৌগিক ভেদের যে স্টেটমেন্ট সেটাকে লিখছি, x, y, z তিনটি চলরাশি যেখানে
এক্স ভ্যারিসেস ওয়াই যখন জেড ধ্রুবক এবং এক্স ভ্যারিসেস জেড যখন ওয়াই ধ্রুবক। তাহলে এক্স ভ্যারিসেস ওয়াই জেড, এক্স ভ্যারিসেস ওয়াই ছিল, এক্স ভ্যারিসেস জেড ছিল, এটাকে কম্বাইন করে এক্স ভ্যারিসেস ওয়াই জেড হবে যখন ওয়াই ও জেড উভয়ই পরিবর্তনশীল। এই যৌগিকের ব্যাপারটা আমরা আগেও করেছি ফিজিক্যাল সায়েন্সের আমাদের যে সেকেন্ড চ্যাপ্টার গ্যাসের আচরণ, সেখানে বয়েল ও চার্লসের সূত্র যখন আমরা পড়ি, যখন সমন্বয় সূত্র পড়ি বয়েল ও চার্লসের সূত্রের, তখন আমরা এটা পড়ে থাকি কিন্তু, ঠিক আছে? সেম জিনিস আমি থিওরিটা বললাম, একটা এক্সাম্পল আমি নিয়ে দেখাই, একটা অঙ্কের মাধ্যমে একটা এক্সাম্পল আমি দেখাবো যৌগিক ভেদের, ঠিক আছে? কীরকম এক্সাম্পলটা, এখান থেকে লেখা শুরু করি। এক্সাম্পলটা যৌগিক ভেদ। আচ্ছা, একটা মুখে বলি আমি, যেটা এক্সাম্পল আমি প্রথম দিয়ে শুরু করেছিলাম আজকে, এক্সাম্পল বা উদাহরণ। তো আমি লিখছি এখানে কৃষকের সংখ্যা, যেটাকে আমি এ দিয়ে ডিনোট করব বা রিপ্রেজেন্ট করব, দিন সংখ্যা, যেটাকে আমি পি দিয়ে রিপ্রেজেন্ট করব, আর জমির পরিমাণ, যেটাকে আমি সি দিয়ে রিপ্রেজেন্ট করব। কৃষকের সংখ্যার মধ্যে আমি লিখলাম 5, দিন সংখ্যার মধ্যে লিখলাম 12, আর জমির পরিমাণের মধ্যে লিখলাম 10। দিন সংখ্যার মধ্যে লিখছি এবার 9, জমির পরিমাণের মধ্যে লিখছি 18। তাহলে কৃষকের সংখ্যা কত? গল্পটা কি এর পেছনে? 5 জন কৃষক 12 দিনে 10 বিঘা জমি খনন করতে পারে বা চাষ করতে পারে। তাহলে কতজন কৃষক 9 দিনে 18 বিঘা জমি খনন করবে? ঐকিক নিয়মের অঙ্ক তো মনে পড়লো, ঐকিক নিয়মে করতাম 5 জন কৃষক 12 দিনে খনন করতে পারে 10 বিঘা জমি, 5 জন কৃষক একদিনে খনন করতে পারে এত জমি, 5 জন কৃষক 9 দিনে খনন করতে পারে এত জমি। এরকমভাবে করতাম, তো বিভিন্নভাবে করতাম, ঐকিক নিয়ম করতাম। এখানে কৃষকের সংখ্যা বের করতে বলেছে, তাহলে 12 দিনে 10 বিঘা জমি খনন করতে পারে 5 জন কৃষক, 12 দিনে 1 বিঘা জমি খনন করতে পারে এতজন কৃষক, ঠিক আছে? এভাবে বের করতাম। 9 দিনে 1 বিঘা জমি খনন করতে পারে, একদিনে 1 বিঘা জমি খনন করতে পারে এতজন কৃষক, 9 দিনে 1 বিঘা জমি খনন করতে পারে এত কৃষক, 9 দিনে 18 বিঘা জমি খনন করতে পারে এতজন কৃষক, দিয়ে আমরা উত্তর বেরোতো। তো সেটা কি আমরা সহজভাবে করবো কীরকম দেখ, এই উইথ দ্য হেল্প অফ যৌগিক ভেদ, খুব ইম্পর্টেন্ট টপিক। কারণ এই প্রবলেমটা যেটা আমাদের ঐকিক নিয়মে করতে করতে 1 পাতা পড়তো, সেটা আমরা অর্ধেক পাতারও কম জায়গায় করে ফেলবো। কীরকমভাবে আমি বলে দিয়েছি, কৃষকের সংখ্যাকে আমরা রিপ্রেজেন্ট করব এ দিয়ে, দিন সংখ্যাকে বি দিয়ে, জমির পরিমাণকে সি দিয়ে, ঠিক আছে? ভালোভাবে ভাব, যখন দিন সংখ্যা স্থির, ঠিক আছে, তখন 5 জন কৃষক কিছু পরিমাণ নির্দিষ্ট কিছু দিনে, যেটা মনে কর 10 লেখা আছে, 12 লেখা আছে, 12ই ধরে নে, 5 জন কৃষক 12 দিনে 10 বিঘা জমি খনন করতে পারে। তাহলে 10 জন কৃষক 12 দিনে 10 বিঘার থেকে নিশ্চয়ই বেশি জমি খনন করবে। মন দিয়ে শোন, 5 জন কৃষক 12 দিন 10 বিঘা জমি খনন করতে পারে, 5 জন কৃষক 12 দিনে 10 বিঘা জমি খনন করতে পারে। তাহলে 10 জন কৃষক
12 দিনে, ওই দিনটা সেম আছে, দিনটা সেম রেখে দিচ্ছি। তাহলে 10 জন কৃষকের সংখ্যা বাড়িয়ে দিয়েছি, 5 থেকে 10 করে দিয়েছি। ওই 12 দিনে নিশ্চয়ই তাহলে 10 বিঘার থেকে অনেক বেশি জমি খনন করতে পারবে, ঠিক তো? কোনো অসুবিধা নেই এটা বুঝতে। এটার মাধ্যমে আমি বলতে কি চাইলাম, আমি বলতে চাইলাম এ ভ্যারিজ অ্যাজ সি, মানে কৃষকের সংখ্যা বাড়লে জমির পরিমাণ বা জমি খননের পরিমাণ বাড়বে যখন বি ধ্রুবক, মানে দিন সংখ্যা সেম থেকে যাচ্ছে। ক্লিয়ার হলো? বুঝলি? কৃষকের সংখ্যা বাড়ার সাথে সাথে জমির খননের পরিমাণও বাড়বে, যদি একটা নির্দিষ্ট দিন সংখ্যা হিসাবে ধরি, আমরা নির্দিষ্ট দিনের মধ্যে ধরি, ঠিক আছে? আবার এ ভ্যারিজেস 1/b যখন সি ধ্রুবক। মনে কর 5 জন কৃষক 10 বিঘা জমি খনন করে 12 দিনে, তাই তো? তাহলে 5 জন কৃষক 10 বিঘা জমি খনন করে 12 দিনে। তাহলে 10 জন কৃষক, মানে কৃষকের সংখ্যা আমি বাড়িয়ে দিলাম, 10 বিঘা জমি কতদিনে খনন করবে? 5 জন কৃষক কাজটা করতে 12 দিন নেয়, একটা নির্দিষ্ট পরিমাণ কাজ। 5 জন কৃষক কাজটা করতে 12 দিন নেয়, তাহলে 10 জন কৃষক কত নেবে? তার থেকে কম সময় নেবে 10 জন কৃষক। মানে কৃষকের সংখ্যা বাড়ালাম, তাহলে দিন সংখ্যা কী হচ্ছে? কমে যাচ্ছে। কখন? যখন নির্দিষ্ট পরিমাণ জমি খনন করতে হচ্ছে। মানে এ হচ্ছে কৃষকের সংখ্যা, এর সঙ্গে ব্যস্তানুপাতে আছে দিন সংখ্যা। কৃষকের সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমে যাচ্ছে যখন সি ধ্রুবক, মানে জমিটার পরিমাণ নির্দিষ্ট, ঠিক আছে? তো এখান থেকে যৌগিক ভেদের সমন্বয় সূত্র থেকে আমরা লিখতে পারি এ ভ্যারিজ অ্যাজ C/B, তাই তো? গুণ করে দিতাম দুটো, এখানে কিছু এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই যখন জেড ধ্রুবক, এক্স ভ্যারিজ অ্যাজ জেড যখন ওয়াই ধ্রুবক, তাহলে এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই জেড যখন ওয়াই ও জেড উভয় পরিবর্তনশীল। মানে এ ভ্যারিজ অ্যাজ C/B এই ক্ষেত্রে যখন বি ও সি পরিবর্তনশীল, যখন বি ও সি পরিবর্তনশীল। তাহলে এ ইকুয়াল টু কে ইন্টু C/B বলতে পারি। এটা কে হচ্ছে আমার ভেদ ধ্রুবক, কোনো অসুবিধা নেই নিয়ে, মনে রাখ এটা ইকুয়াল টু কে ইন্টু C/B। ওকে, তো কি লিখলাম তাহলে আমরা? এ ইকুয়াল টু কে ইন্টু C/B, তাই তো? A equal to K into C/B। ঠিক আছে, এবার আমার প্রশ্নে আয়, এবার আগের পাতাটা দেখ। প্রথমে দিয়ে দিয়েছে এ এর ভ্যালু 5, বি এর ভ্যালু 12, সি এর ভ্যালু 10। এই যে ঐকিক নিয়মের যে অঙ্কটা করতাম সেটাকে আমরা অনুপাত দিয়ে সমাধান করব। এবার দেখ, এ এর ভ্যালু 5, বি এর ভ্যালু 12, সি এর ভ্যালু 10। এ এর ভ্যালু 5, প্রথম কেসে আমার এ এর ভ্যালু 5, বি এর ভ্যালু 12, সি এর ভ্যালু 10। তাহলে আমরা এর ভ্যালু বসিয়ে দেবো এখানে, আমরা এটাকে 1 নম্বর নাম দিলাম। এখানে এর ভ্যালু বসিয়ে দেবো আমরা, মানে 5 ইকুয়াল টু কে থাকলো, বি এর ভ্যালু 12, সি এর ভ্যালু 10, তাই তো? 5 কে আর এটা পেয়ে গেলাম এখানে, কোনো অসুবিধা নেই। এটা আই গেস আমি ভুল লিখলাম, সেটা হচ্ছে এখানে
কে ইন্টু সি বাই বি ছিল, আমি বি বাই সি করে দিয়েছি, কে ইন্টু সি মানে 10/12। ওকে, তো কে ইকুয়াল টু কি 5×12 60/10 মানে হচ্ছে কে এর ভ্যালু পাচ্ছি 6। ঠিক আছে, আমাকে এরপরে কী বার করতে বলেছে দেখ, আমাকে এরপরে ওরা বার করতে বলেছে এর ভ্যালু কত হবে যখন B9 আর C18। B9 এখন আমরা সেকেন্ড কেসে B9 আর C18 আর কে এর ভ্যালু আমি পেয়ে গেছি 6। তাহলে 1 নম্বর থেকে 1 থেকে পাই a ইকুয়াল টু কে এর ভ্যালু কত 6 বসে দিচ্ছি, 6 ইন্টু সি বাই বি, তাই তো। তাহলে এর ভ্যালু হচ্ছে সি কত এখন, 6 ইন্টু সি এর ভ্যালু কত 18 বাই বি এর ভ্যালু 9, এর ভ্যালু 12। মানে 18 বিঘা জমি 9 দিনে চাষ করতে হলে আমার লাগবে কত, 18 বিঘা জমি 9 দিনে চাষ করতে হলে আমার এখন লাগবে হচ্ছে 12 জন কৃষক। ওকে, ক্লিয়ার হলো এটা, আশা করছি সবাই বুঝতে পারলি, কোনো অসুবিধা নেই কারোর বুঝতে কোনো। এরপরে আমি দুটো অঙ্ক করি, আজকে সেশন শেষ করে দেবো, একটু লং হয়ে যাচ্ছে, বাট এরপরে আর লাগবে না, ভেবে আমার এটাই ফার্স্ট অ্যান্ড এটাই লাস্ট ক্লাস হবে, খুব সিম্পল এটা। ওকে, তো আজকের আমি সেকেন্ড অঙ্কে যাচ্ছি, এটাও খুব ইজিলি তোরা করে নিতে পারবি, কোনো অসুবিধা হবে না। সো বলছে আমাদের কাছে, আচ্ছা ওকে কোশ্চেন না, very sorry, ওকে খতম। কোশ্চেনটা বলছে আমাদের কাছে যদি কোশ্চেনটা আমাদের কাছে বলছে যে যদি x/y ভ্যারিস অ্যাজ x + y এবং y/x ভ্যারিস অ্যাজ x - y হয়, তবে প্রমাণ করো x² - y² ইকুয়াল টু ধ্রুবক। কোশ্চেনটা খুবই সিম্পল অ্যান্ড আমরা এটাকে সিম্পলভাবেই করব। ওকে, তো প্রথমে আমরা কি পাচ্ছি x/y ভ্যারিস অ্যাজ x + y, তো আমরা এখান থেকে কি লিখতে পারি x/y ভ্যারিস ইকুয়াল টু k1 × x + y, যেখানে k1টা আমার অশূন্য ভেদ ধ্রুবক, তাই তো। অ্যান্ড আমরা পাচ্ছি y/x ভ্যারিস অ্যাজ x - y, সো y/x ইকুয়াল টু k2 × x - y, যেখানে k2টা আমার অশূন্য ভেদ ধ্রুবক। ওকে, তো এটাকে নাম দিলাম 1, এটাকে নাম দিলাম 2, 1 × 2 করে পাই, 1 × 2 করে পাই x/y × y/x ইকুয়াল টু k1 × k2 × x + y × x - y মানে কত x² - y²। দেখ x² - y² ইকুয়াল টু 1/k1 k2, k1 and k2 এটা দুটোই কনস্ট্যান্ট বা ধ্রুবক, তো 1/k1 k2টাও একটা কোনো কনস্ট্যান্টই হবে অবশ্যই। তো আমরা এখান থেকে প্রমাণ করে দিলাম x² - y² ইজ ইকুয়াল টু ধ্রুবক, এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল কোশ্চেনে। ওকে,
ক্লিয়ার এটা আমাদের কাছে, অসুবিধা নেই কোনো। একটা কোশ্চেন বলছে যে x ভ্যারিস as y, y ভ্যারিস as z হলে প্রমাণ করতে বলেছে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ভ্যারিস as xy প্লাস yz প্লাস zx। খুব সিম্পল অঙ্ক এটা, সেম ভাবেই করব আমরা। প্রথমে বাই ডেফিনেশন যাব আমরা, x ভ্যারিস y, x ভ্যারিস as y মানে কি পাচ্ছি x ইকুয়াল টু k1y, y ভ্যারিস as z মানে পাচ্ছি কি y ইকুয়াল টু k2z। তো y এর মান k2z, তো এটা এখানে বসিয়ে দেবো k1 ইন্টু y মান k2z, k1 ইন্টু k2 ইন্টু z। তো k1 কেটটাকে আমরা ধরে নিচ্ছি k হিসাবে, kz, k1 k2 ইকুয়াল টু k, এটা একটা ধ্রুবক তাই তো। k1 k2 যদি ধ্রুবক হয় তাহলে k তাদের গুণফলটা একটা ধ্রুবকই হবে। সো মনে করি k1 k2 ইকুয়াল টু k, এটা একটা ধ্রুবক, কোনো অসুবিধা নেই। এবার কি বলেছে দেখ, আমি দেখাবো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ভ্যারিস as xy ইন্টু y xy প্লাস yz প্লাস zx। তার মানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এবং xy প্লাস yz প্লাস zx এরা সরল সমানুপাত দেখাতে বলেছে। তো সরল সমানুপাতি হলে দুটো চলরাশি, এখানে চলরাশি দুটো কী কী, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার একটা চলরাশি, আর একটা চলরাশি হচ্ছে xy প্লাস yz প্লাস zx, এই দুটোর অনুপাত ধ্রুবক আসবে। তো সেটাই আমি দেখাবো এখানে। এক্স স্কোয়ার মানে কি, এক্স স্কোয়ার মানে কি x ইকুয়াল টু k1y, তার মানে হচ্ছে k1 k2z, আর k1 k2 মানে হচ্ছে k মানে হচ্ছে kz, x ইকুয়াল টু kz। তো এক্স স্কোয়ার মানে k স্কোয়ার জেড স্কোয়ার, y স্কোয়ার মানে কি y ইকুয়াল টু k2z, মানে y স্কোয়ার মানে k2 স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার যেমন আছে রেখে দিলাম বাই xy, xy x হচ্ছে kz, y হচ্ছে k2z, মানে হচ্ছে k ইন্টু k2 ইন্টু জেড স্কোয়ার প্লাস yz, y মানে হচ্ছে k2z ইন্টু z, মানে হচ্ছে k2 ইন্টু জেড স্কোয়ার প্লাস zx, z ইন্টু x মানে হচ্ছে kz, kz স্কোয়ার। ভালোভাবে দেখ, ওপরে দেখ জেড স্কোয়ার কমন যাচ্ছে, k স্কোয়ার প্লাস k2 স্কোয়ার প্লাস 1, নিচেও দেখ জেড স্কোয়ার কমন যাচ্ছে, k1 k2 প্লাস k2 প্লাস k, k স্কোয়ার প্লাস k2 স্কোয়ার প্লাস 1 বাই k1 ইন্টু k2 প্লাস k2 প্লাস k। এটা কি টোটালটা একটা ধ্রুবক আমার, তাই তো। k1 k2 k এগুলো প্রত্যেকটাই কি ধ্রুবক এগুলো, তো এদের যোগফল গুণফল সব একটা ধ্রুবক হবে, তো এটা একটা ধ্রুবক আমার। তো আমরা এখান থেকে কি পেয়ে গেলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ভ্যারিস as xy প্লাস yz প্লাস zx। এটা আমার প্রুফ করতে বলেছে, আমরা এখানে পেয়েও গেলাম এটা। ওকে, কোনো অসুবিধা নেই, আশা করছি ক্লিয়ার। এটা আজকের ক্লাসটা ক্লিয়ার, আজকে কোনো অসুবিধা নেই কারণ। ওকে, ভেদ বা ভ্যারিয়েশন যা বললাম পুরোটাই ক্লিয়ার সবার কাছে। সো আজকে এই পর্যন্তই থাক, পরের ক্লাসে দেখা হবে অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আমাদের। আর এই চ্যাপ্টারের যা অঙ্ক আছে এক্সারসাইজে সেটা করে ট্রাই করবি। গোলক সম্পর্কিত কিছু অঙ্ক আছে, তো গোলক চ্যাপ্টারটা এখনও হয়নি, তো সেটাতে তোদের অসুবিধা হতে পারে।
সেটা বলবো, সেই তারপরে এই চ্যাপ্টারের যে গোলক সম্বন্ধীয় অঙ্ক সেটা করবি। ওকে।